ঊর্ধ্বমুখী আটা, ময়দা, চিনির দাম চাপ বাড়ছে ভোক্তার কাঁধে। বাড়তি বিনিয়োগে বিক্রেতার কমছে লাভের হিস্সা। সরবরাহ ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর পরামর্শ ক্যাবের। সংকটময় পরিস্থিতির মধ্যে সক্ষমতার জানান দিচ্ছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে 1200 মেগাওয়াট। চাহিদা অনুযায়ী ব্যবস্থাপনায় সাফল্য। চাহিদা মতো সার নেই যশোরে। অভিযোগ কৃষকের। ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে তৈরি হয়েছে সংকট। দাবি ব্যবসায়ীদের। মজুদ পর্যাপ্ত বলছে কৃষি বিভাগ। খুলনা যশোরের রাষ্ট্রায়ত্ত 9 পাটকলের 5টি ইজারায় চালু হলেও ভাগ্য ফেরেনি শ্রমিকের। কাজ পাননি অনেকে। নতুন শিল্প না হওয়ায় কর্মসংস্থান সংকট। এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদ হার বাড়ানোর প্রত্যাশায় ঊর্ধ্বমুখী ডলারের মান। 8 দিনে সর্বোচ্চ অবস্থানে। অপরিবর্তিত ব্রিটিশ পাউন্ড ও ইউরো। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গত 2 সপ্তাহে বাজারে আটা, ময়দা, চিনির দাম বেড়েছে 23% পর্যন্ত। এতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে বাড়তি বিনিয়োগের ভারে ব্যবসায়ীদের লাভের হিস্সা কমছে। সরবরাহ ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি না থাকলে চাপ আরও বাড়তে পারে বলে শঙ্কা ক্যাবের। শিমুল হোসেনের রিপোর্ট। 3 পুরুষ ধরে জিলাপি বানিয়ে সংসার চালান প্রণীত সরকার। জিলাপির প্যাঁচটা তার ভালোই জানা, কিন্তু চিনি, আটা আর ময়দার দামের যে প্যাঁচে পড়েছেন তা খোলা বেশ কঠিন হয়ে পড়েছে তার। স্টাফের বেতন দিয়ে প্রতিদিন 1,500 টাকা লস। প্রত্যেকটা দ্রব্যমূল্যে মালের দাম বেশি। একই চিত্র মিষ্টির দোকানেও। একদিকে বাড়ছে চিনি ময়দার দাম, অন্যদিকে কমছে ক্রেতা। ফলে খরচ সামলে ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়েছে। বর্তমান ব্যবসার অবস্থা ভয়াবহ। এই বেচাখানি আগের থেকে অর্ধেক হয়ে গেছে। ব্যবসা বাদ দিতে পারতেছি না। কাঁচামালের বাড়তি খরচে বিপাকে পড়েছেন আরও অনেক ছোট ব্যবসায়ী। দাম বাড়ালে ক্রেতা কমে, দাম না বাড়ালে বড় হয় লোকসানি হিসাব। নিত্যপণ্যের দাম বৃদ্ধির এ প্রভাব পড়েছে সাধারণ মানুষের সংসারেও। বাড়তি দামের সঙ্গে তাল মেলাতে কমাতে হচ্ছে অনেক প্রয়োজনীয় খরচ। ছোট থাকতে এই কাজে জানছি, এই জন্য এটাই মনে করেন যে দুঃখ হইলেও করতে লাগে, লস হইলেও করতে লাগে, লাভ হইলেও করি আর কি। এই সারাদিন পরে কাম করছি, 1 টাকাও কাম করতে পারি না। রাইতে না খাই রয়েছি, সকালে একবার 50 টাকা চাই রয়েছি। এই 50 টাকা কেজি চাল নিতে হলে দুপুরে খাইতে পারবো না, আর নাহলে না খাই থাকতে হবে। কোয়ান্টিটি কমাতে হয়, এখন দামাদামি করে আরও যাচাই করে নিতে হয়। রাজধানীর কারওয়ান বাজারের হিসাব বলছে 15 দিনের ব্যবধানে ময়দার দাম 65 থেকে বেড়ে হয়েছে 80 টাকা। 55 টাকা কেজি দরের আটা ঠেকেছে 65 টাকায়। খোলা চিনির দাম 105 টাকা থেকে বেড়ে হয়েছে 115 টাকা। এজন্য সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন পাইকাররা। আগে আটার প্যাকেট 110 দিয়ে কিনতে হয় 130 টাকা, 20 টাকা বেশি। মানুষ তো একটু অস্বস্তিতে আছে। চিনি ছিল 105, এখন 120 টাকা কেজি। আমাদেরকে যেটা বলে গমের স্বল্পতার কারণে ময়দার দাম বাড়তেছে, আটার দাম বাড়তেছে। 5টা রিফাইনারির মধ্যে শুধু একটা রিফাইনারি মাল দিচ্ছে এখন। ডেলিভারি তো পুরো চালু নাই, কথা বলছে কৃত্রিম সংকট চলতেছে। বাজার বিশ্লেষকরা বলছেন সরবরাহ ও দামের উপর নিয়মিত নজরদারি না থাকলে এই চাপ আরও বাড়তে পারে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরের থেকে বাজারে যে ধরনের তদারকি হওয়ার কথা, যে ধরনের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করার কথা, অথবা ইন্টারভেনশন যেগুলো হওয়ার কথা, সেই ইন্টারভেনশনের মাত্রাটা স্লো হয়ে গেছে। তো স্লো হয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীরা পুরোদমে তাদের যে অপকর্ম যেগুলো করার কথা তারা কিন্তু করে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন যেটা দরকার হবে আসলে সরকারের ইন্টারভেনশনগুলো বাড়ানো। বাজারে স্বস্তি ফেরাতে দাম বৃদ্ধির কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সাবেক শ্রম সচিব ও কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। জনাব শফিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে এই যে বাজার পরিস্থিতি, যেইগুলো আমরা আমদানি করছি সেগুলোর দাম বেড়ে যাচ্ছে, এই বাজার পরিস্থিতি নিয়ে আমাদেরকে যদি একটু জানাতেন যে আসলে এটি কার নজরদারির অভাবে এই কাজগুলো হচ্ছে। এটা তো আসলে আমরা প্রেডিক্ট করছিলাম যে বাজার কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং সেটা রিফ্লেকশন আপনারা দেখলাম আপনার রিপোর্টে স্পষ্টভাবে চলে আসছে। প্রথম হলো যে জ্বালানি সংকট, এবং সেই জ্বালানি সংকটের কারণে অনেকগুলো রিফাইনারি কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং সেখানে আমাদের যেটা ডলারের যেটা বিষয় আছে, আমদানি পণ্যের ক্ষেত্রে আপনাদের ডলার আপনার টোটালি একটা ভোলাটাইল মার্কেট। এর বাইরে যেটা আছে যে
আমাদের দেশীয় যেগুলো উৎপাদন করি সেই উৎপাদনের ক্ষেত্রে আমাদের সবকিছু কিন্তু আপনার যেটা আছে পরিবহন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এক্সট্রা কস্টিং চলে আসছে। এবং যখন অর্থমন্ত্রী বলেন যে এই জ্বালানির এইসব কারণে আমাদের বাজারের সবকিছু পণ্যর দাম বাড়বে, তখন তো আসলে আর ব্যবসায়ীরা কন্ট্রোলের মধ্যে থাকে না। প্রথম যে জিনিসটা, ব্যবসায়ীরা সবসময় একটা অজুহাত করছে, এখন তো অজুহাতের কোনো অভাব নেই। অর্থাৎ অর্থমন্ত্রীর স্টেটমেন্টের পরে বাজার তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আবার একইভাবে মাননীয় বাণিজ্য মন্ত্রী যখন বলেন যে আগামী 2 বছরের মধ্যে তারা বিদ্যুৎ আপনার স্বাভাবিক হবে না, তখন কিন্তু একটা ভুল মেসেজ যায় জনগণের কাছে। এবং এখানে জিনিসটা হচ্ছে যে আমাদের এই প্রতিদিন সাপ্লাই চেনটা এমন একটা বিষয় যে 2 দিন যদি কোনো একটা রিফাইনারি বন্ধ থাকে তাহলে টোটালি আমাদের ডিমান্ডের সাথে সাপ্লাইটা ভারসাম্যহীন হয়ে যায় এবং তখন কিন্তু বাজার অস্থির হয়ে যায়। এখন যে বড় বড় রিফাইনারি গুলো, বিশেষ করে আমি বলবো যে ওয়ান অফ দ্য লার্জেস্ট রিফাইনারি কিন্তু গ্যাস সংকটের কারণে তারা বন্ধ হয়ে গেছে এবং সেটা প্রভাব অলরেডি পড়েছে। এবং এইখানে যে জিনিসটা হলো যে এখানে যে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষ, তারা কিন্তু নিদারুণ কষ্টে এই জন্য আছে যে তাদের ইনকাম তো বাড়েনি, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, 300 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এবং হবিগঞ্জে আপনারা যে জানেন যে একটা গ্যাস তারা 2 দিন ছিল না দেখে সেখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি প্রোডাকশন কিন্তু শাটডাউন করতে হয়েছে। এটা একটা আসলে আমি বলবো যে এটি একটি বড় ধরনের সমস্যার মধ্যেই সারা দেশ আছে। বাট এটা নিয়ে সরকারের যেটা দায়িত্ব ছিল যে এটাকে ফোকাস করা, মনিটরিং করা, ঠিকভাবে স্টেটমেন্ট দেওয়া যে কি অবস্থা, সেই সংকটটা কেন হচ্ছে এবং সেটা যদি জানানো হয়। কারণ 10ই আগস্টের মধ্যে আমাদের গ্যাসের প্রবাহ, এলপিজির যেটা টার্মিনাল যে সমস্যা হচ্ছিল সেটা স্বাভাবিক হওয়ার কথা। আজকে কিন্তু অলরেডি 28 তারিখ আগস্টে, এখন পর্যন্ত কিন্তু সেটা স্বাভাবিক হয়নি। বিদ্যুতের আপনারা দেখেন 20% দাম বাড়ানো হয়েছে প্রতিটা বাড়িতে। আমার নিজের কাছেও কিন্তু আমার বিদ্যুৎ বিল আসে প্রায় ডাবলের বেশি এবং এই কমপ্লেনগুলো আমরা শুনছি। এবং সরকারকে আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে বিদ্যুতের চুরি বন্ধ করা এবং বিদ্যুৎ যে আমাদের যেটি আছে যেটা ট্রান্সপারেন্ট হওয়া, অর্থাৎ যে বিদ্যুৎ উৎপাদনে কি খরচ হচ্ছে, কোনটা কি, সেটি জনগণের অধিকার আছে এটা জানার, সেই জায়গায় তো কোনো আপনার কার্যক্রম হয়নি। আর নিত্যপণ্যের ক্ষেত্রে যে চাঁদাবাজি, আপনারা নিজেরাও নিশ্চিত করছেন যে চাঁদাবাজি যেভাবে হচ্ছে, বিশেষ করে পরিবহনের চাঁদাবাজি এবং ইভেন আপনার কারণ বাজারে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? এইটা তো খুব সহজে করা যেত এবং এই প্রত্যাশাই সরকারের কাছে ছিল। কারণ হলো যে একটি বড় ধরনের বিপর্যয়ের পরে সরকার আসছে এবং সেই সরকারকে মানুষ মানে আমি বলবো যে একটা ম্যান্ডেট দিয়েছিল, কিন্তু সেই জায়গায় আমরা এখন কি দেখছি যে বাজার আপনার প্রত্যেকটা পণ্য অস্থির হয়ে গেছে। জনাব শুধুমাত্র শফিকুজ্জামান, আসলে আমি আসলে একটু ইন্টারাপ্ট করতে চাই আপনাকে, যে তাদেরকে তো সময় দিতে হবে একটু, কারণ তারা নিয়েছে 6 মাসের কিছু বেশি হয়েছে তারা ক্ষমতা নেয়ার পরে। এই যে সিন্ডিকেটগুলো যেটা আছে বা যেই জায়গাগুলোতে নজর দেওয়ার কথা, সেই উদ্যোগ তারা নিয়েছে কিনা, সেই চেষ্টাটা দেখেছেন কিনা? না, মানুষ কিন্তু অনেক প্রত্যাশা অনুযায়ী কিন্তু এই ম্যান্ডেটটা দিয়েছিল এবং তারাও কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি আমরা সরকার কি সে প্রায়োরিটি অনুযায়ী কি কাজ করছে কিনা, সেটা তো এখন সবার জনমুখে কিন্তু সেই প্রশ্নটা আছে। অর্থাৎ যে আমি যেটা বললাম যে চাঁদাবাজি, এটি তো আপনার বন্ধ হওয়ার জন্য তো কোনো প্রতিশ্রুতি দরকার নেই, চাঁদাবাজি বন্ধ করা দরকার। এবং শুধুমাত্র চাঁদাবাজির কারণে আপনার 30% পণ্যের মূল্য বৃদ্ধি পায়, সেটা তো সরকার অ্যাড্রেস করতে পারবে। বিদ্যুতের জ্বালানিতে যে চুরি হচ্ছে এবং সেই চুরিতে আমরা যেটা বলি যে সিস্টেম লসের কথা বলে আজকে বিদ্যুৎ বিল প্রতিটা মানুষের কাছ থেকে দ্বিগুণের বেশি নেওয়া হচ্ছে, কিন্তু তারা বাড়িয়েছিল জ্বালানির সংকট থেকে 20% হয়, যেটা ক্যাব থেকে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা দেখিয়েছিলাম যে বিদ্যুতের এই ভর্তুকি না দিয়ে এই চুরি বন্ধ করলে কিন্তু এটা অ্যাডজাস্ট করা যেত, সেই জায়গাটা তো ফোকাস দিচ্ছে। এবং সরকারের আপনি দেখেছেন যে এই যে আজকে যেমন পোলার চাল আপনারা 160 টাকা ছিল, এই সরকার যখন ক্ষমতায় আসছে তখন 155 থেকে 60 টাকা ছিল, এটা আজকে 230 টাকায়। অজুহাতটা কি? এক্সপোর্ট কতটুকু হচ্ছে, কিন্তু এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে যে ব্যবস্থা, সেটা সরকারের যে অর্গানগুলো আছে তাদেরকে তো কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না। বাজার মনিটরিং, আমরা তো সেটা দৃশ্যমান কোনো কিছু দেখছি না। তাতে কি হচ্ছে যে জনমানুষ কি মানে এই যে দুর্ভোগ, এবং এখানে আপনাদের নিউজে দেখেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, একটা হতাশা কাজ করছে। এই জায়গাটা তো আমরা পরিত্রাণ চাচ্ছিলাম, কিন্তু সেই পরিত্রাণের জন্য সরকারের পদক্ষেপগুলো কি, যেগুলো আপনারা এখন নিতে পারতো সেটাও তো নেওয়া হচ্ছে না। জি, না সেই বিষয়টি তো আছে। আপনিও তো সাবেক সচিব, সরকারে থাকলে এই সব সমস্যাগুলো আসলে সমাধান করতে গেলে একটু সময় লাগে, সেটা কি আপনি মনে করেন কিনা?
বা সরকার চেষ্টা করছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা একটু অপেক্ষা করছি, আমাদের সংযোগে একটু সমস্যা হয়েছে। আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিত্যপণ্যের যে বৃদ্ধি হয়েছে, দাম বৃদ্ধি হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার জন্য কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান, তিনি সাবেক সচিব, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বাজারের যে সংকটগুলো রয়েছে এই সংকট নিরসনে কি কি উদ্যোগ নেওয়া দরকার, কি কি উদ্যোগ নিলে আসলে দ্রব্যমূল্যের দাম কমবে। আমরা পরের খবর যাচ্ছি। বাংলাদেশের সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী চীন অর্থনীতির পাশাপাশি দেশটির রাজনৈতিক সম্পর্কও এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। দেশের নবায়নযোগ্য জ্বালানি, মোংলা বন্দর এবং রাজধানীর 3টি বস্তিতে বহুতল ভবন নির্মাণ সহ তিস্তা ব্যারাজ প্রকল্পে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর অত্যন্ত সফল ও যুগান্তকারী ছিল বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। সৌর বিদ্যুৎ আমাদের যেহেতু একদম প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে, একদম মাঠ পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, হাট বাজার, গ্রামীণ হাট বাজার, এরপর পৌরসভা, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলোর রূপটপে আমরা সোলারের মাধ্যমে যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ব্যাপারেও তারা সহায়তা করবে। চায়না বাংলাদেশ সম্পর্ক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চায়নাতে গিয়েছিলেন সেখানে ব্যবসায়ীদের সাথে যে কথা হয়েছে, তারপর তারা যে ইকোনমিক জোন যেটা চিটাগংয়ে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, উদ্বোধন করেছেন, সেটার ব্যাপারেও আমাদের মাননীয় মন্ত্রীকে উনি অবহিত করেছেন। দেশের বিদ্যুৎ উৎপাদনে নানা সংকটের মধ্যেও সক্ষমতার জানান দিচ্ছে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাগেরহাটের রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র। কয়লা সংকট ও নানা প্রতিবন্ধকতায় বিভিন্ন সময়ে উৎপাদন ব্যাহত হলেও চালু থাকা ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হচ্ছে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ। সংশ্লিষ্টরা বলছেন, এ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ধরে রাখা গেলে জাতীয় গ্রিডের উপর চাপ কমানোর পাশাপাশি বাড়তি চাহিদা মোকাবিলাতেও সহায়তা করবে রামপাল। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। দেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট, কম উৎপাদন আর লোডশেডিং সব মিলিয়ে চাপে জাতীয় গ্রিড। এমন পরিস্থিতিতে তুলনামূলক স্থিতিশীল উৎপাদন ধরে রেখেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 1320 মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হচ্ছে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ, যা নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন ও সরবরাহ হচ্ছে। আমরা পরিবেশের কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া আসে না, আর আমরা এই মুহূর্তে গ্রিডের ডিমান্ড অনুযায়ী জেনারেশনে আছি এবং আমাদের প্ল্যান্ট এখন আমরা স্মুথলি রানিং করতেছি। দেশের প্রকৌশলীরাই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের সক্ষমতা রাখছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের এই কর্মকর্তা। বর্তমানে আমাদের বাংলাদেশি প্রকৌশলীদের দ্বারাই পরিচালিত হচ্ছে। এখানে ইন্ডিয়ান প্রকৌশলী যারা ছিলেন তারা আমাদের নবনিযুক্ত প্রকৌশলীদেরকে অত্যন্ত সুন্দরভাবে প্রশিক্ষণ প্রদান করেছেন এবং তারা দক্ষতা, আমাদের নিজস্ব প্রকৌশলীরা দক্ষতা অর্জন করেছেন এবং তারা এখন সক্ষম এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য। চাহিদা অনুযায়ী কয়লা আমদানি করতে পারা ও নিয়মিত ব্যবস্থাপনায় এমন সাফল্য বলছেন সংশ্লিষ্টরা। আগামী নভেম্বর পর্যন্ত কয়লার মজুদ রয়েছে বলেও জানান তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক। যেটা সমস্যা একটু আসলে এটাই শেষ হয়ে গেছে, আমার জেনারেশন এরকম থাকবে। আমরা এটা জেনারেশন এপ্রিল মাস থেকে করছি, আমার কয়লা এখন নভেম্বর পর্যন্ত কোনো সমস্যা নাই। সংশ্লিষ্টরা বলছেন, বড় এই কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ধরে রাখা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি বাড়তি চাহিদা মোকাবিলাতেও সহায়তা করবে রামপাল। সময় সংবাদ, বাগেরহাট। গ্যাস সংকটে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাব তার কাছে। সামদানি,
রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। আমার পেছনে যতদূর চোখ যায় ততদূরই যানবাহন দেখা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে যানবাহনের সারিতে অপেক্ষা করছেন চালকরা এবং তাদের এই ক্লান্তিকর অপেক্ষায় আসলে এর কোনো ভোগান্তির শেষ নেই। প্রত্যেকটি চালকের চোখে মুখে ক্লান্তি। অনেকেই 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করছেন এবং তাদের এই অপেক্ষার শেষ কখন হবে সেটি আসলে কেউই যেমন বলতে পারছেন না। একই সঙ্গে সবচেয়ে বড় সমস্যার কথা যেটি হয়েছে সেটি হচ্ছে এখানে যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকটের পাশাপাশি বিদ্যুতের যে সমস্যা, যে লোডশেডিং ক্রাইসিস, তার কারণে কিন্তু নতুন মাত্রা যুক্ত হয়েছে এই ভোগান্তিতে। কারণ দীর্ঘ সময় ধরে এখানে লাইনে অপেক্ষা করে থাকার পর যখন সিএনজি ডিসপেন্সারের সামনে যানবাহন নিয়ে যানবাহন চালকরা যাচ্ছেন, মূল লাইনে পর্যাপ্ত প্রেসার না থাকার কারণে তারা এত ভোগান্তি করার পরেও যখন মাত্র 2 থেকে 250 টাকার গ্যাস পাচ্ছেন সেটি কিন্তু তাদের মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি করছে। পাশাপাশি আমরা যদি সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যে গ্যাস ক্রাইসিস হচ্ছে সেই গ্যাস ক্রাইসিসের পাশাপাশি বিদ্যুতের সংকটের কারণে তাদের কিন্তু সিএনজি ডিসপেন্সারগুলোকে বন্ধ রাখতে হচ্ছে। যার কারণে কিছুক্ষণ আগেই আমরা মহাখালীর এই সিএনজি ফিলিং স্টেশনটিতে দেখছিলাম যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই সিএনজি ডিসপেন্সারটি লোডশেডিংয়ের কারণে বন্ধ রাখতে হয়েছিল। একই সঙ্গে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে বলছিলেন যে প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশন সংশ্লিষ্ট প্রত্যেকটি সড়কেই কিন্তু দীর্ঘ যানবাহন তৈরি হচ্ছে, দীর্ঘ যানজট তৈরি হচ্ছে এবং যানজটের কারণে যে সংকটটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে যে এখানে প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে যানবাহনের গতি সীমিত হয়ে গেছে। একই সঙ্গে এখানে যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে বিভিন্ন সময় এই লাইনগুলোতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং এই তীব্র গরম এবং রোদে যখন এই সিএনজি চালকরা বা যারা যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তারা যখন এখানে অপেক্ষা করছেন, এই তীব্র গরমে রোদে অপেক্ষা করতে করতে তারা কিন্তু অনেক সময় মেজাজ হারিয়ে ফেলছেন এবং যার কারণে এখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা আমাদেরকে আরও জানালেন যে এই সিএনজি ডিসপেন্সারটি চালাতে যে খরচের প্রয়োজন সেই খরচটি তারা সরবরাহ কম থাকার কারণে তুলতে পারছেন না, যার কারণে তারাও কিন্তু ব্যবসায়িক ক্ষতির মধ্যে রয়েছেন এবং তারা শঙ্কা প্রকাশ করছেন যে যদি এই সংকট এভাবে চলতে থাকে তাহলে যে কোনো সময় তাদেরকে সিএনজি ডিসপেন্সারগুলোকে পুরোপুরি বন্ধ করতে হবে, কারণ এই কম্প্রেসারটি তারা আসলে ঠিকভাবে চালাতে পারছে না। একই সঙ্গে আমরা যখন এখানে এই যানবাহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছিলাম, সেই যানবাহন সংশ্লিষ্টরা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা এই দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে তাদের আসলে যে দৈনন্দিন জীবন, তাদের পরিবার, তাদের সংসার, এগুলো আসলে তারা ঠিকভাবে চালাতে পারছেন না। কারণ অনেকেই এখানে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করছেন তাদের চাকরির সময়ের চাইতে অতিরিক্ত এবং এখানে যারা সিএনজি 3 হুইলার সিএনজি চালক রয়েছেন তারা জমা খরচের টাকা দিতে পারছেন না তাদের ট্রিপ সংকটের কারণে। এই ছিল রাজধানীর সিএনজি সংকট নিয়ে আমার কাছে সবশেষ। মহাখালী থেকে গ্যাস সংকট নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। মোংলা বন্দরে গাড়ির পার্টস ঘোষণার আড়ালে বিলাসবহুল গাড়ির মাত্র 3 থেকে 4টি বড় অংশে কেটে এসকেডি অবস্থায় আমদানির কৌশল উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চালানটির আমদানিকারক গ্যান্ডারিয়ার ক্রাউন অটোমোবাইল সার্ভিস আর রফতানিকারক জাপানের মাহি কার্পোর, কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে 19 জুলাই চালানটির শতভাগ কায়িক পরীক্ষা সম্পন্ন করা হয়। বিআরটিএ ও বুয়েটের বিশেষজ্ঞ টিমের কারিগরি সহায়তা, পণ্যের বিভিন্ন স্থানে লাগানো বা খোদাই করা স্টিকার, লেবেল, চিহ্ন ও নম্বর বিশ্লেষণ এবং এআই এর সহায়তায় গাড়িগুলোর পরিচয় শনাক্ত করা হয়। এসব অংশ পুনরায় সংযোজন করলে গাড়িগুলোর মূল কাঠামো ও বৈশিষ্ট্য পুনর্গঠনের সুযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। চালানটিতে মোট 14টি আইটেম, 164 প্যাকেজ ছিল, যার ঘোষিত মোট ওজন প্রায় 10,220 কেজি। 4 গাড়ির সম্মিলিত সম্ভাব্য বাজার মূল্য প্রায় 4,50,00,000 থেকে 6,70,00,000 টাকা। যদিও গাড়িগুলোর পার্টস হিসেবে প্রায় 9,94,000 টাকা শুল্কায়নযোগ্য মূল্য দেখিয়ে আমদানির চেষ্টা করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে আসে। বেনাপোল বন্দরে দীর্ঘদিন 79টি পদ শূন্য থাকায় জনবল সংকটে ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাব তার কাছে। স্থলপথে ভারতের সাথে যে আমদানি বা রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, তার প্রায় 80% হয়ে থাকে বেনাপোল বন্দর ব্যবহার করে। প্রতি বছর ভারত থেকে আমদানি হয় প্রায় 20 থেকে 22 লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য এবং বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে 3 থেকে 4 লাখ টনের কাছাকাছি।
95 একর জায়গায় স্থাপিত বেনাপোল বন্দরের বিশাল এই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বেনাপোল বন্দরে 213 জন জনবল নিয়োগ রয়েছে। তবে এই বিভিন্ন পর্যায়ে যে জনবল নিয়োগ দেওয়া হয়েছে এই জনবলের বিপরীতে কিন্তু বেনাপোল বন্দরে কাজ করছে মাত্র 134 জন, অর্থাৎ 79 জন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের যে জনবল সেই জনবল কিন্তু বেনাপোল বন্দরে কম রয়েছে। অর্থাৎ বেনাপোল বন্দরে এই সমস্ত কর্মস্থলে চেয়ার কিন্তু ফাঁকা রয়েছে। ফলে আমদানি রপ্তানি বাণিজ্য যেমন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, তেমনি কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীরা নানান হয়রানির শিকার হচ্ছেন। যে তথ্যটা আমরা পেয়েছি, বেনাপোল স্থলবন্দর মূলত 1978 সালে কিন্তু বাংলাদেশ ওয়ারহাউস কর্পোরেশনের অধীনে শুল্ক স্টেশন হিসাবে কিন্তু যাত্রা শুরু করে। পরবর্তীতে শুল্ক অর্থাৎ ওয়ারহাউস কর্পোরেশন বিলুপ্ত হলে 1984 সালে কিন্তু এটি মোংলা বন্দরের অধীনে যায় এবং পরবর্তীতে 2002 সালে বেনাপোল এই শুল্ক স্টেশনটি বেনাপোল স্থলবন্দর ঘোষণা হয় এবং নৌ পরিবহনের অধীনে কিন্তু এটা নেওয়া হয়। পরবর্তীতে কিন্তু বেনাপোল বন্দরের চাহিদা বাড়লে কিন্তু আমদানি এবং রপ্তানি বাণিজ্য বাড়তে থাকে। 2002 সালের পরিসংখ্যান যদি বলি, বেনাপোল বন্দর দিয়ে আমদানি পরিমাণ ছিল প্রতি বছরে 15 থেকে 16 লাখ মেট্রিক টন এবং রপ্তানি পরিমাণ ছিল 1.5 থেকে 2 লাখ। তবে বর্তমানে আমদানি এবং রপ্তানি পরিমাণ প্রায় 30% বেড়েছে। তবে চাহিদা মূলত কিন্তু জনবল বাড়েনি। তো এই ছিল বেনাপোল স্থলবন্দরে যে আমদানি রপ্তানি চাহিদা বাড়লেও কিন্তু বেনাপোল বন্দরের যে জনবল ঘাটতির কারণে বাণিজ্য ব্যাহত হচ্ছে তার সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে সহকর্মী আজিজুল হক। দেখছেন এই সময়ের বাণিজ্য। এবার জানাবো দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেনের খবর। বিস্তারিত জানতে সরাসরি আমরা চলে যাব ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইটে আমরা শুরুতেই যেটি দেখতে চাইব সেটি হচ্ছে ডিএসসির প্রধান সূচক 5667 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসি সরিয়া সূচক সেটি 1133 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসি বাছাই সূচক 2133 পয়েন্টে অবস্থান করছে এবং এ পর্যন্ত 42,681টি শেয়ারের লেনদেন হয়েছে। তার মধ্যে 283টি শেয়ারের দাম বেড়েছে এবং 48টি শেয়ারের দাম কমেছে এবং 57টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটু আগে আমরা দেখছিলাম যে ডিএসসির প্রধান সূচক সেটি নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিল এবং ডিএসসি সরিয়া সূচক সেটি ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল এবং বাছাই সূচকটি নিম্নমুখী ছিল। কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি ডিএসসির 3টি সূচকই আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে রয়েছে এবং এ পর্যন্ত যেই কোম্পানিগুলোর শেয়ারের বেচা বিক্রি হয়েছে তাদের মধ্যে আসলে সবার উপরে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তাদের প্রতিটি শেয়ারের দাম 26 টাকা 80 পয়সায় বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ 29 টাকা 30 পয়সায় বিক্রি হয়েছে এবং সবচেয়ে কম দামে মানে একেবারে সর্বনিম্ন যেটি 26 টাকা 80 পয়সায় বিক্রি হয়েছে, যেটা এই দামে এখন বিক্রি হচ্ছে এবং গতকাল এটি বিক্রি হয়েছে 29 টাকা 70 পয়সায়। এবং দ্বিতীয় অবস্থানে যেটি রয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যেই কোম্পানির শেয়ারগুলো বিক্রি হচ্ছে সাইহাম টেক্সটাইল, তার প্রতিটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে আসলে 32 টাকা 30 পয়সায় এবং সর্বোচ্চ 33 টাকায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন 32 টাকায় বিক্রি হয়েছে, যদিও গতকালকে প্রতিটি শেয়ার 32 টাকায় বিক্রি হয়েছে। এমএল ডাইং, তার প্রতিটি শেয়ার 13 টাকা 40 পয়সায় বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ 13 টাকা 50 পয়সায় বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন 13 টাকায় বিক্রি হয়েছে। আমাদের শেয়ার বাজার থেকে এ পর্যন্তই ছিল ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে জানানো তথ্য। যশোরে চাহিদার তুলনায় কমেছে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের সরবরাহ। কৃষকদের অভিযোগ চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। তবে সরবরাহ ঘাটতির পাশাপাশি খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে বাজারে সংকট তৈরি হয়েছে দাবি ব্যবসায়ীদের। তবে কৃষি বিভাগের দাবি সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। আবুল কালাম আজিদের ছবি ও জুয়েল মৃধার তথ্যে রিপোর্ট। চাহিদার তুলনায় কমেছে বরাদ্দের পরিমাণ, ফলে ভরা আমন মৌসুমে কৃষক পর্যায়ে দেখা দিয়েছে সার সংকট। নামমাত্র সার পেলেও তা কিনতে হচ্ছে বাড়তি দামে।
যশোর জেলায় ইউরিয়া সারের বার্ষিক চাহিদা 87,350 মেট্রিক টন, টিএসপি 36,150 মেট্রিক টন, ডিএপি 39,660 মেট্রিক টন ও এমওপি সারের চাহিদা 30,250 মেট্রিক টন। কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতাদের দোকান ঘুরেও চাহিদা মতো মিলছে না ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকার পাশাপাশি খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে সার উত্তোলন কমিয়েছেন তারা, যার সরাসরি প্রভাব পড়েছে মাঠ পর্যায়ে। যদি এত বেশি দরকার আছে বাজার থেকে কিনে দাম দিয়ে কিনে আছে কেনে মারোগে 4 মন মারোগে, সে তোমার ব্যাপার। তারপরে আবার যাই হোক হাত পায়ে ধরে 1 বস্তা টিএসপি নিয়ে আইছি। সার পাচ্ছি না, আজ 7 দিন ধরে ঘুরে ঘুরিয়ে, তাও কালকে 1 বস্তা সার দিতে চাইছে। আমি বললাম আমার 2 বস্তা লাগবে, হবে না। টিএসপি লাগবে ধরেন আপনার 150 বস্তা 200 বস্তা, পাচ্ছি ধরেন 50 বস্তা এরকম। সামনে যে আমার ডিলারশিপ থাকবে কিনা এটা আমি যে নিশ্চয়তা পাচ্ছি না। যারা যারা এই সঙ্গে সম্পৃক্ত আছে, হ্যাঁ, তাদের প্রত্যেকের সঙ্গে বসতে হবে। এই একমাত্র সমাধান, সবাইকে নিয়ে বসতে হবে। তবে কৃষি বিভাগের দাবি, সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে সেটা নিরসনের জন্য আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং এর কাজ করে যাচ্ছে। আমরা কৃষকদের বলবো যে আপনারা বিচলিত হবেন না, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি অর্থ বছরে যশোরে চাহিদার তুলনায় ইউরিয়া সারের বরাদ্দ প্রায় 22%, টিএসপি 49% এবং এমওপি সারের বরাদ্দ 15% কম নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, যশোর। 6 বছর আগে বন্ধ হওয়া খুলনা যশোরের 9 রাষ্ট্রায়ত্ত পাটকলের 5টি বেসরকারি ইজারায় চালু হলেও ভাগ্য ফেরেনি শ্রমিকদের। একসময় খালিশপুর শিল্পাঞ্চলে 25-30 হাজার স্থায়ী অস্থায়ী শ্রমিক কাজ করলেও এখন 5,000-এর মতো কর্মী কাজ করছেন। ইজারার পরও অধিকাংশ অভিজ্ঞ শ্রমিক পাননি কাজ। নতুন শিল্প না হওয়ায় বাড়ছে তরুণদের কর্মসংস্থান সংকট। নেয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। একসময় দিনরাত চলত উৎপাদন, হাজারো শ্রমিকের পদচারণায় মুখর থাকত খালিশপুর শিল্পাঞ্চল। এখন সেই দৃশ্য অনেকটাই অতীত। ধারাবাহিক লোকসানের কারণ দেখিয়ে 2020 সালে খুলনা যশোরের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় তৎকালীন সরকার। বেকার হয়ে পড়েন স্থায়ী অস্থায়ী 30,000 শ্রমিক। 3 মাসের মধ্যে মিল চালুর কথা থাকলেও পেরিয়ে গেছে 6 বছর। পরে 4টি মিল ইজারায় চালু হলেও উৎপাদন সীমিত। ইজারায় চালু হওয়া দৌলতপুর জুট মিলও চলতি বছরের ফেব্রুয়ারিতে লে অফ হয়েছে। সব মিলিয়ে কর্মসংস্থান হয়েছে মাত্র 5,000-এর মতো। অভিযোগ, ইজারার শর্তে আধুনিকায়ন ও অভিজ্ঞ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও অধিকাংশই কাজে ফিরতে পারেননি। 15,000 লোক এখানে কর্মসংস্থান হবে, কিন্তু আপনি খুঁজেটা দেখেন গা 500 লোক কর্মসংস্থান হবে নাকি? যে টেন্ডার নিয়েছে সে বানাচ্ছে পোলট্রি খামার, সে বানাচ্ছে হাঁস মুরগি পালার খামার, কিন্তু সেই জায়গা লোক কর্মস্থান পাবে মাত্র 200-300 লোকের কর্মস্থান হবে, কিন্তু সেই লোকগুলো আনতেছে বাইরের থেকে। আমরা আশা আছি পাটকলগুলো চালু হলে আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আবার পুনরায় পূর্বের জীবন আমরা ধারণ করব। একটা মিলে ধরেন শ্রমিক কাজ করতে পারবে 3,000, কিন্তু ইজারা নিয়ে সেই মিলে দেখা যায় যে 300 শ্রমিকও কাজ করছে না। শুধু পুরনো শিল্পের কর্মসংস্থানই কমেনি, গত 1 দশকে খুলনা অঞ্চলে গড়ে ওঠেনি শ্রমঘন কোনো শিল্প প্রতিষ্ঠানও। ফলে প্রতি বছর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হওয়া হাজারো তরুণের জন্য স্থায়ীভাবে তৈরি হচ্ছে না পর্যাপ্ত কর্মসংস্থান। মনে করেন এক জায়গায় 10 জন চাকরি অ্যাপ্লাই নিবে, আমাদের 1000 প্লাস আছে, অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমরা অনেক চাকরি বাকরি খুঁজেও পাচ্ছি না। অনেক সময় হচ্ছে কি আমাদের অন্য কাজকাম ইজি বাইক চালাইতে হচ্ছে। দক্ষিণাঞ্চলের অর্থনীতি সচল করতে হলে পুরনো মিল সচল করার পাশাপাশি নতুন বিনিয়োগ সৃষ্টি করতে হবে। জ্বালানি ও গ্যাস সংকট সহ বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করে পুরনো শিল্প আধুনিকায়নের পাশাপাশি নতুন শিল্প গড়ে তোলার তাগিদ অর্থনীতিবিদদের। গ্যাসের সরবরাহটা নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি এই সরকারের যে ব্যবসা পরিচালনা করার জন্য অন্য যে সুযোগ সুবিধা এর মধ্যে খুলনাতে থাকাটা বাঞ্ছনীয়। ইজারায় চালু হওয়া মিলগুলোর মধ্যে রয়েছে জেজেআই জুট মিল, ইস্টার্ন জুট মিল, কার্পেটিং জুট মিল ও দৌলতপুর জুট মিল। পাটকলের সাইরেন থেমেছে, কমেছে শ্রমিকের সংখ্যা, তবে থামেনি নতুন কর্মসংস্থানের অপেক্ষা। শিল্পনগরী খুলনার পরিচয় ধরে রাখতে বন্ধ শিল্পের জায়গায় শুধু গেট খুললেই হবে না, খুলতে হবে নতুন কর্মসংস্থানের দরজাও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদ হার বাড়াতে পারে এমন প্রত্যাশায় ঊর্ধ্বমুখী ডলারের দাম প্রায় অপরিবর্তিত ব্রিটিশ পাউন্ড ও ইউরো। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য উত্তেজনা বাড়ায় বুধবার কানাডিয়ান ডলার এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছিল। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের পর মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদ হার বাড়াতে পারে এমন প্রত্যাশা সামনে রেখে বৃহস্পতিবার ডলারের মান গেল ৮ দিনের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি উঠে যায়। ডলার সূচক 0.21% বেড়ে অবস্থান করছে 99.13 পয়েন্টে, যা 19 আগস্টের পর ডলার সূচকের সর্বোচ্চ অবস্থান। ব্যাংক অব জাপানের সেপ্টেম্বর বৈঠকে সুদ হার বাড়তে পারে এমন প্রত্যাশায় ডলার প্রতি জাপানি মুদ্রার বিনিময় হার দাঁড়িয়েছে 159.32 ইয়েনে। এদিকে প্রতি ইউরো সমান $1.16 আর প্রায় অপরিবর্তিত ব্রিটিশ পাউন্ড বিনিময় হার $1.35। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য উত্তেজনা বাড়ায় বুধবার কানাডিয়ান ডলার এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। বর্তমানে ডলার প্রতি বিনিময় হার 1.38 কানাডিয়ান ডলার। মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলারের দর 0.18% বেড়ে ডলার প্রতি দাঁড়িয়েছে 1.29 অস্ট্রেলিয়ান ডলার। নিউজিল্যান্ডের মুদ্রার মান 0.10% বেড়ে ডলার প্রতি হার 1.68 নিউজিল্যান্ড ডলার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ফেলে দেয়া প্লাস্টিক বোতল থেকেই তৈরি হচ্ছে খাবারের কুকিজ। যুক্তরাষ্ট্রের ইলিনয়ের গবেষকরা প্লাস্টিক ও কৃষিজ বর্জ্যকে ইঞ্জিনিয়ার্ড ইস্টের মাধ্যমে রূপান্তর করছেন প্রোটিন সমৃদ্ধ খাবারে। 3D প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি এই পরীক্ষামূলক খাবারের নাম মাইক্রোবাইটস। গবেষকদের দাবি, বর্জ্য থেকে খাদ্য তৈরির এই প্রযুক্তি কাজে লাগাতে পারে দুর্যোগপূর্ণ এলাকা থেকে শুরু করে মহাকাশ মিশনে। ফেলে দেয়া প্লাস্টিক বোতল আর কৃষি বর্জ্য দুটোই এখন হতে পারে খাবার তৈরি কাঁচামাল। যুক্তরাষ্ট্রের ইলিনয়ের গবেষকরা ইঞ্জিনিয়ার্ড ইস্ট ব্যবহার করে প্লাস্টিক বোতল ও কৃষি বর্জ্য থেকে পাওয়া যৌগকে প্রোটিন সমৃদ্ধ 3D প্রিন্টার স্ন্যাক্সে রূপান্তর করছেন। মাইক্রোবাইটস নামের এই পরীক্ষামূলক খাবার তৈরি হয়েছে প্লাস্টিক বর্জ্যকে নতুন খাদ্য উপাদানে রূপান্তরের লক্ষ্যে। গবেষকরা পানি ও কোমল পানীয়ের বোতলে ব্যবহৃত পলিইথিলিন বা প্লাস্টিকের পাশাপাশি ভুট্টার কাণ্ড ও পাতার মতো কৃষিজ অবশিষ্টাংশকে ভেঙে বিভিন্ন যৌগে পরিণত করেন। এরপর এসব যৌগ খাওয়ানো হয় পরবর্তী ইস্টকে। ইস্ট সেই উপাদানগুলোকে প্রোটিন ও অন্যান্য খাদ্য উপাদানে রূপান্তর করে। পরে সেই প্রোটিন ব্যবহার করে তৈরি হয় 3D প্রিন্টেড কুকি। তবে অভিনব এই খাবারের স্বাদ পরীক্ষার জন্য এখনো অনুমোদিত হয়নি। বাজারে আসতেও লাগবে আরও সময়। তারপরও গবেষকদের মতে এই প্রযুক্তি একই সঙ্গে দুটি বড় সমস্যার সম্ভাব্য সমাধান দিতে পারে: বাড়তে থাকা প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার করে পরিবেশ দূষণ কমানো এবং সীমিত সম্পদের পরিবেশে নতুন খাদ্যের উৎস তৈরি। এছাড়াও গবেষকদের ধারণা, ভবিষ্যতে দুর্যোগ কবলিত এলাকা, সাবমেরিন কিংবা মহাকাশ মিশনেও এমন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। এমনকি আর্কটিক মরুভূমি বা একদিন চাঁদ কিংবা মঙ্গল গ্রহেও কার্বন সমৃদ্ধ বর্জ্যকে খাদ্য উপাদানের কাঁচামাল হিসেবে কাজে লাগাতে পারে মাইক্রোবাইটস। শিউলি রোজা, সময় সংবাদ। তৃতীয় প্রান্তিকে এনভিডিয়া $108 বিলিয়ন আয়ের প্রত্যাশা করছে, যা বিশ্লেষকদের $104.19 বিলিয়ন পূর্বাভাসের চেয়ে বেশি। তবে কোম্পানিটির এই ইতিবাচক পূর্বাভাসও এআই চিপের বাজারে দীর্ঘমেয়াদে তাদের আধিপত্য নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ পুরোপুরি দূর করতে পারেনি। তারা জানিয়েছে, এই হিসেবের মধ্যে চীনে ডেটা সেন্টার চিপ বিক্রির কোনো আয় ধরা হয়নি। এনভিডিয়ার ফলাফলকে বিশ্বব্যাপী এআই বাজারের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হয়, কারণ বড় ডেটা সেন্টার এবং উন্নত এআই মডেলের একটি বড় অংশই এনভিডিয়ার চিপের উপর নির্ভরশীল। বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, কনসুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে এই উদ্যোগ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে শুরু হয়েছে বিশেষ এই প্রশিক্ষণ কার্যক্রম। এ কারণে ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে প্রশিক্ষণ কতদিন চলবে সে বিষয়ে কিছু জানা যায়নি। নতুন কর্মসূচির আওতায় সম্ভাব্য ভিসা আবেদনকারীদের সরকারি সুবিধার উপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি যাচাই এবং আবেদনগুলো আরও কঠোরভাবে মূল্যায়ন করবেন কর্মকর্তারা। এরই মধ্যে নির্ধারিত সাক্ষাৎকারের তারিখ পরিবর্তনের বিষয়ে অনেক অভিবাসী ভিসা আবেদনকারী ইমেইল পেয়েছেন। নতুন তারিখ পরে জানানো হবে বলেও তাদের জানানো হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ঊর্ধ্বমুখী আটা ময়দা চিনির দাম, চাপ বাড়ছে ভোক্তার কাঁধে, বাড়তি বিনিয়োগে বিক্রেতার কমছে লাভের হিস্সা, সরবরাহ ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর পরামর্শ ক্যাবের। সংকটময় পরিস্থিতির মধ্যে সক্ষমতার জানান দিচ্ছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে 1200 মেগাওয়াট, চাহিদা অনুযায়ী ব্যবস্থাপনায় সাফল্য। এবং চাহিদা মতো সার নেই যশোরে, অভিযোগ কৃষকের, ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে তৈরি হয়েছে এমন সংকট, দাবি ব্যবসায়ীদের মজুদ পর্যাপ্ত বলছে কৃষি বিভাগ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।